Hello everyone, Assalamu alaikum warahmatullahi. আজকে আমরা আলোচনা করব ট্রায়াল অফ রাজা নন্দ কুমার। Hello everyone, Assalamu alaikum warahmatullahi. আজকে আমরা আলোচনা করব ট্রায়াল অফ রাজা নন্দ কুমার। So let's get started. রাজা নন্দ কুমারের জন্ম ভদ্রপুরে, যেটি এখন বীরভূম নামে পরিচিত। তিনি ছিলেন একজন হিন্দু ব্রাহ্মণ, একজন বড় জমিদার এবং বাংলার একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। তিনি প্রাথমিকভাবে রাজস্ব সংগ্রহকারী হিসেবে বিভিন্ন পদ পরিচালনা করতেন। তিনি 1756 সালে নবাব সিরাজউদ্দৌলার অধীনে হুগলির গভর্নর ছিলেন। তিনি ইংরেজ কোম্পানির প্রতি অত্যন্ত অনুগত ছিলেন এবং সেই কারণেই তিনি ক্লাইভের আমলে ব্ল্যাক কলোনেল নামেও পরিচিত ছিলেন। 1764 সালে শাহ আলম সেকেন্ড নন্দকুমারকে মহারাজা উপাধি দিয়েছিলেন। তিনি গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির একাধিক অভিযোগ আনেন। 1765 সালে ভারতের তৎকালীন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস প্রতিশোধ হিসাবে তাকে জালিয়াতির অভিযোগে অভিযুক্ত করেন এবং আদালত দ্বারা দোষী সাব্যস্ত হন। তিনি ভারতের প্রথম ব্যক্তি হয়েছিলেন যাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। তো আমরা যদি এটা ইংরেজিতে বলি তাহলে বলতে পারি রাজা নন্দ কুমার ওয়াজ বর্ন অ্যাট ভদ্রপুর, হুইচ ইজ নাও বীরভূম। হি ওয়াজ এ হিন্দু Brahman, a big zamindar and a very influential person of Bengal. He handed various posts primarily as a revenue collector. He was once a governor of Hooghly under Nawab Siraj-ud-Dowla in 1756. He was very loyal to the English company, and because of that he was also known as Black Colonel during Clive's period. The title Maharaj was given on Nand Kumar by Shah Alam II in 1764. He brought several charges of bribery and corruption against Governor General Warren Hastings. In 1775, as a revenge, he was charged with forgery and convicted by the court. Became the first persons in India who was executed by hanging by Warren Hastings, the then Governor General of India. Background: ওয়ারেন হেস্টিংস কাউন্সিলে 4 জন সদস্য ছিলেন। তারা হলেন ফ্রান্সিস, ক্লেভারিং, মনসন এবং বারওয়েল। 4 জনের মধ্যে শুধুমাত্র বারওয়েল হেস্টিংসকে সমর্থন করেছিলেন এবং বাকি 3 জন সদস্য তার বিপক্ষে ছিলেন। কাউন্সিলের সামনে ওয়ারেন হেস্টিংসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনতে রাজা নন্দ কুমারকে অন্য 3 জন সদস্য নিয়োজিত করেন। 1765 সালের মার্চ মাসে রাজা নন্দ ফ্রান্সিসকে একটি চিঠি পাঠান যাতে জানানো হয় যে 1772 সালে হেস্টিংস 1 লাখ টাকারও বেশি ঘুষ গ্রহণ করেন এবং তার বিনিময়ে তিনি তার ছেলে গুরুদাসকে দিওয়ান নিযুক্ত করেন। ওয়ারেন হেস্টিংসের বিরুদ্ধে চিঠিতে আরও উল্লেখ ছিল যে তিনি নাবালক নবাব মুবারক উদ্দৌলার অভিভাবক হিসেবে নিয়োগের জন্য মুন্নি বেগমের কাছ থেকে 2.5 লাখ টাকা ঘুষ গ্রহণ করেছিলেন। এই অভিযোগগুলি হেস্টিংসকে নন্দ কুমারের এক তিক্ত শত্রুতে পরিণত করেছিল এবং তিনি তাকে অপমান করার সুযোগ খুঁজছিলেন। ইংরেজিতে আমরা বলতে পারি in Warren Hastings councils there were 4 members. They were Francis, Clavering, Monson and Barwell. Out of 4, only Barwell supported Hastings and the other 3 members were against him. Another 3 members set up Raja Nand Kumar to bring up the charge of corruption against Warren Hastings before the council. In March 1775, Raja Nand sent a letter to Francis which affirmed that in 1772 Hastings accepted more than rupees 1 lakh of bribery, and in return he appointed his son Gurudas as Dewan. The letter against Warren Hastings further contained the allegation of him accepting the bribe of 2.5 lakh rupees from Munni Begum for appointing her as the guardian of minor Nawab Mubarak ud-Dowla. These charges made Hastings a bitter enemy of Nand Kumar, and he looked for an opportunity to show him down. Fact: in the same year, Nand Kumar was charged with conspiracy and arrested on the orders of Hastings. একই বছরে নন্দ কুমারকে ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করা হয় এবং হেস্টিংসের নির্দেশে গ্রেপ্তার করা হয়।
In addition, Hastings prosecuted another case of forgery which was punishable by death under English law of 1729. উপরন্তু হেস্টিংস জালিয়াতির আরেকটি মামলা করেছিলেন যেটি 1729 সালের ইংরেজি আইনের অধীনে মৃত্যুদণ্ডযোগ্য ছিল। 16 May 1775, Mohan Prasad presented a charge of forgery before the then Honorable Judge of Peace in Kolkata. 1775 সালের 6 মে মোহন প্রসাদ কলকাতার রাজা নন্দ কুমারের বিরুদ্ধে তৎকালীন মাননীয় বিচারক অফ পিস এর সামনে জালিয়াতির অভিযোগ পেশ করেন। Number 4, Le Maistre and Haight, who presided over the magistrate's office, heard the case at length on behalf of the prosecutions until late at night, investigating and considering the evidence. ম্যাজিস্ট্রেটের অফিসে সভাপতিত্বকারী লে মাইস্ট্রে এবং হাইট গভীর রাত পর্যন্ত প্রসিকিউশনের পক্ষে মামলাটির দীর্ঘক্ষণ শুনানি করেন, তদন্ত এবং প্রমাণ বিবেচনা করেন। The trial began on June 7, 1775 and lasted for 8 days without a stay. The Supreme Court sentenced him to death under the Act of the British Parliament, the Forgery Act, passed in 1728. 1775 সালের 7 জুন বিচার শুরু হয় এবং 8 দিন স্থায়ী হয়। 1728 সালে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক পাশকৃত ফর্জ অ্যাক্টের অধীনে সুপ্রিম কোর্ট তাকে মৃত্যুদণ্ড দেয়। Serious efforts were made to save Nand Kumar's lives and an application was sent to the Supreme Court to grant leave to appeal to the Raja in Council, but it was rejected. নন্দ কুমারের জীবন বাঁচানোর জন্য গুরুতর প্রচেষ্টা করা হয়েছিল এবং রাজা ইন কাউন্সিলের কাছে আপিল করার অনুমতির জন্য সুপ্রিম কোর্টে একটি আবেদন পাঠানো হয়েছিল, কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়েছিল। ইস্যু: এই রায় দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে। প্রথম, এই বিষয়ে সুপ্রিম কোর্টের এখতিয়ার কি ছিল? দ্বিতীয়, 1729 সালের ইংরেজি আইন যা জালিয়াতিকে একটি বড় অপরাধ করেছিল তাকে ভারত পর্যন্ত প্রসারিত হয়েছিল। সুপ্রিম কোর্টের এখতিয়ার নিয়ে প্রধান আপত্তি ছিল যে কলকাতার সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার আগে বাংলায় ভারতীয়দের বিচার হতো স্থানীয় ফৌজদারি আদালতে। এই ক্ষেত্রে অপরাধটি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার আগে ঘটেছিল এবং তাই মামলার সিদ্ধান্ত নেওয়ার সুপ্রিম কোর্টের কোনো এখতিয়ার ছিল না। ভারতে 1729 সালের আইনের প্রযোজ্যতার দ্বিতীয় ইস্যুতে বিচারকদের মধ্যে বিভক্ত মতামত ছিল, কিন্তু শেষ পর্যন্ত প্রধান বিচারপতি ইম্পে সহ সংখ্যাগরিষ্ঠ মতামতই প্রাধান্য পায়। Two important questions have raised in the trial. First, did the Supreme Court have jurisdiction in this matter? Second, did the English Act of 1729, which made forgery a major crime, extend to India? The main objection to the jurisdiction of the Supreme Court was that before the establishment of the Supreme Court in Kolkata, Indians in Bengal were tried in the local criminal courts. In this case, the offence occurred before the establishment of the Supreme Court and therefore had no jurisdiction to decide the case. In India, on the second issue of the applicability of the law of 1729, there was a divided opinion even among the judges, but in the end the majority opinion, including Chief Justice Impe, prevailed. কোর্ট ডিসিশন: হেস্টিংসের জন্য পজিশন নেওয়ার সুযোগ ছিল কারণ প্রধান বিচারপতি ইমপ্লেই ছিলেন তার সেরা বন্ধু। প্রধান বিচারপতি রাজা নন্দ কুমারের বিরুদ্ধে রায় দেন। ব্রিটিশ পার্লামেন্টে 1728 সালে পাশ করা ফর্জারি অ্যাক্ট একটি আইনের অধীনে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। নন্দ কুমারকে 5 আগস্ট 1775 সালে ফোর্ট উইলিয়ামের কাছে সকাল 8টায় সুপ্রিম কোর্টের মাধ্যমে ফাঁসি দেওয়া হয়। Then this was the chance for Hastings to take revenge, as Chief Justice Imple was his good friend. Chief Justice gave the decision against Raja Nand Kumar. He sentenced him to death under the Act of the British Parliament called the Forgery Act, passed in 1728. The sentence passed by the Supreme Court was executed by hanging Nand Kumar to death on August 5, 1775 at 8 a.m. at near Fort William. জুডিশিয়াল মার্ডার: রাজা নন্দ কুমার কলকাতার বাসিন্দা ছিলেন, তাই তার বিচারের বিষয়ে সুপ্রিম কোর্টের এখতিয়ার অনিশ্চিত ছিল, কারণ এটি মোহন প্রসাদের অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছিল, যিনি নিজেও একজন ভারতীয় ছিলেন।
নন্দ কুমারের সাক্ষীদের সুপ্রিম কোর্টের প্রত্যেক বিচারপতির দ্বারা বারবার কঠিন জেরা করা হয়েছিল। ফলস্বরূপ পুরো প্রতিরক্ষা ভেঙে পড়ে, কারণ সাক্ষীরা ইংরেজ আইনের পদ্ধতি এবং এর প্রযুক্তির সাথে পরিচিত ছিল না, তাই তারা বিভ্রান্ত হয়ে পড়েছিল। জালিয়াতির অপরাধ যার জন্য নন্দকুমারের বিচার করা হয়েছিল তা সংঘটিত হয়েছিল অর্থাৎ 1774 সালে, সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার অনেক আগে। এর মানে হলো যে নন্দকুমারকে একটি এক্স পোস্ট ফ্যাক্টো ল আইনের অধীনে বিচার করা হয়েছিল। এই বিচারকে রাজা নন্দ কুমারের বিচার বিভাগীয় হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা মানব জাতিকে নির্মমভাবে হতবাক করেছিল। রাজা নন্দ কুমারের বিচার অবশ্যই এই কেস অফ মার্ডার অফ জাস্টিস ছিল। ইংরেজিতে বলা যায়, রাজা নন্দ কুমার was not a resident of Calcutta, therefore the jurisdiction of the Supreme Court over his trial was uncertain because it was initiated on the complaint of Mohan Prasad, who was also an Indian native. The witnesses of Nand Kumar were subjected to severe cross-examinations repeatedly by each of the judges of the Supreme Court. Consequently, the whole defense collapsed as the witnesses were not familiar with the procedure of English law and its technicalities, hence they got confused. The offense of forgery for which Nand Kumar was tried was committed in 1770, long before the establishment of the Supreme Court in 1774. This means that Nand Kumar was tried under an ex post facto law. The trial has been characterized as the judicial murder of Raja Nand Kumar, which rudely shocked mankind. Raja Nand Kumar's trial was certainly a case of murder of justice. সো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফিজ।